ফোন টিপতেছি এমন সময় মিমি আপু কোথায় থেকে এসে আমার ফোন নিয়ে নিল। আপু, আমার ফোন কেন নিছো? এটা বলতেই মিমি আপু রেগে আমার গালে দুইটা ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এতে আমি গালে হাত দিয়ে ভয় আর কিছু বললাম না। যে গুন্ডি কী থেকে কি করে নিজে জানে না, তার চেয়ে বরং চুপচাপ থাকা ভালো। ফোন কেন নিয়েছি সেটা তোকে বলতে হবে? আর তুই জানিস না কেন ফোন দিছি? ঢং মারাস আমার সাথে? আজ তোর খবর আছে, আয় আমার সাথে। এটা বলে আমাকে কিছু বলতে না দিয়ে মিমি আপু আমার কলার ধরে টানতে টানতে তার রুমে নিয়ে যেতে লাগলো। এদিকে আমি মনে মনে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আজকের মতোই গুন্ডির থেকে বাঁচিয়ে নাও। কি করছি কে জানে। আপু আমার কলার ধরে টানতে স্যার বিড়বিড় করে বলছে, তোকে এতবার করে বলি আমার কথা মতো চলতে, কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না। আজ তোর খবর আছে। এইদিকে আপুর এমন আচরণ দেখে মা ও মামি কিছু বলতে চেয়েও বলছে না। এইবারই সবাই আপুকে ভয় পায়। রেহানা, আজ তোমার ছেলের খবর আছে। তা তো দেখতেই পাচ্ছি, এত করে বলি মেয়েটার কথা মতো চলতে, কিন্তু আমার কোনো কথাই শোনে না। এখন বুঝ কত ধানে কত চাল। এইদিকে আপু আমাকে রুমে এনে দরজা বন্ধ করে সেই আমার চিরশত্রু মোটা লাঠিটা নিল। আমি তো এটা দেখে ভয়ে ঢোক গিলতে লাগলাম। আপু, আমি কি করছি? প্লিজ আমাকে কিছু করো না, ছেড়ে দাও। তুই কি করছিস তুই জানিস না? এটা বলে আপু আমার পায়ে লাঠি দিয়ে এক বাড়ি দিতে লাগলো। ও মাগো, বাঁচাও, আল্লাহ, মরে গেলাম রে। চুপ, একদম চিল্লাবি না, না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এখন বল মেয়েটাকে। আমি পায়ের যন্ত্রণায় ছটফট করছি। কি শক্তি এই মেয়ের! এক বাড়িতে আমার অবস্থা কাহিল। আমি কান্না মুখে বললাম, কোন মেয়ে আপু? এটা বলতেই আপু আমার কাছে এসে আমার চুল টেনে ধরে বলতে লাগলো, কোন মেয়ে মানে? অভিনয় মারা আমার সাথে ওই ফেসবুকের মেয়েটাকে? তোর ছবিতে ওয়াও, বিউটিফুল, সো কিউট এগুলো কমেন্ট করে কে সেই মেয়ে? বল আমাকে। আমি চিনি না আপু। মিথ্যা বলবি না, বল মেয়েটাকে। এইবার আরেক পাই বাড়ি মারলো। এত জোরে মারছে আমি আর দাঁড়াতে পারছি না, তাই সাথে সাথে মাটিতে বসে গেলাম। আপু, বিশ্বাস করো, আমি চিনি না। মিমি আপু আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, তুই যদি তাকে না চিনিস তাহলে ওই মেয়ে তোর ছবিতে এইরকম কমেন্ট করে কেন? আমি কান্না করে বললাম, আপু আমাকে ছেড়ে দাও। আমি জানি না ওই মেয়ে কেন এমন কমেন্ট করে। তোকে ছেড়ে দিব তুই ভাবলি কি করে? তুই আমার কাছ থেকে অনুমতি নিছস ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য? আমি ভয়ে ভয়ে না বললাম। তাহলে ছবি আপলোড দিলি কেন? আপু, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি এমন আর করব না। আমি আপুর পায়ে ধরে, না, তোকে আমি সব সময় বলি আমার কথা মতো চলবি, কিন্তু তুই ঠিক আমার উল্টো। তোকে যদি এইবার ছেড়ে দেই তাহলে তুই আবার এমন কাজ করবি। এটা বলে আপু আমার মাথার চুল ধরে গালে থাপ্পড় মারতে লাগলো আর 5টা থাপ্পড় দিয়ে আমার চুল ছেড়ে দিল। আপুর থাপ্পড় খেয়ে আমার গাল তো ব্যথা করছে, তার সাথে ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু সেই দিকে আপুর কোনো খেয়াল নেই। আপু আবার আমার গাল চেপে ধরে বলল, আর যদি আমার কথার অবাধ্য হোস তাহলে এইটার চেয়ে বেশি কিছু হবে, বুঝলি? কান্না জড়িত মুখে বললাম, হুম। এইদিকে আমার এমন চিৎকার শুনে আম্মু মামি আপুর রুমের দরজার সামনে এসে বলতে লাগলো, মামিমা, ছেলেটা ছোট, এইবারের মতন মাফ করে দে। এই বলে দরজা ধাক্কাতে লাগলো। উফ, তোমাদের জ্বালায় আর বাঁচি না। তোমাদের জন্য আজ ছেলেটা এমন হয়েছে, কারো কথা শুনে না। এটা বলে আপু আমাকে বলতে লাগলো, এই রুম থেকে এক পা যদি বাহিরে দিস তাহলে তোর খবর আছে। এটা বলে আপু রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আপু আম্মুকে আর মাম্মিকে বলল, খবরদার, ওর সাথে কেউ যাবে না, আমি বলে দিলাম। আজ ওর রাতের খাওয়া দাওয়া আর আমার রুম থেকে বের হওয়া বন্ধ। এত বড় সাহস আমার কথা অমান্য করে। এটা বলে আপু কোথায় চলে যেতে যাবে তখন, কিন্তু ছেলেটা তো অনেক কষ্ট হচ্ছে, তাই না? কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটাই শেষ কথা। আমার জিনিসটা কেমনে ভালো রাখতে হয় সেটা আমি জানি। এখন তোমরা যাও এখান থেকে। কিন্তু আম্মু মামি যাচ্ছে না। আপু এটা দেখে জোরে চিৎকার দিয়ে বলল, কি বলছি শুনতে পাওনি? যাও বলছি এখান থেকে। আপুর এমন চিৎকার শুনে মামি আম্মু চলে গেল। তারপর আপুও কোথায় যেন চলে গেল। এইদিকে আমি মাটিতে শুয়ে কান্না করতেছি। শরীরটা অনেক ব্যথা করছে, আমি জায়গা থেকে উঠতে পারছি না।
সামান্য একটা কারণের জন্য আমাকে এমনভাবে মারলো, এতে আমি অবাক হইনি, কারণ আমাকে এমন অত্যাচার সবসময় করে। আমি ব্যথা সহ্য করতে পারছি না, তারপরেও কোনো মতে আপুর বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আপনারা কিছু বুঝতে পারছেন না তো? আসেন সব খুলে বলি। আমি আহম্মদী নেজাত, এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মা আছে, বাবা ছোটবেলায় মারা গিয়েছে। আমার মা একজন শিক্ষিকা, কিন্তু এখন ছেড়ে দিয়েছে। এতে আমাদের জীবনে কোনো প্রভাব ফেলেনি, কারণ আমার মামা মামি আমাদের পাশে সবসময় ছিল। আমরা মামার বাসায় থাকি। মামা এই শহরের একজন বড় বিজনেসম্যান, মামি গৃহিণী। আর যে আমাকে এত মারলো সে হচ্ছে আমার মামাতো বোন, আমার 2 বছরের সিনিয়র। সেই রাগ, মেয়েটা সবসময় রাগ নাকের ডগায় থাকেই। বাড়ির সবাই আপুকে ভয় পায়, সেখানে আমি তো একটা বাচ্চা। মিমি আপুর জন্য সেই ছোট থেকে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, সবসময় কড়া নজরে শাসনের উপরে রাখতো। একটু এই দিক ওই দিক কিছু হলে কপাল পড়তো আমার। এই মেয়ের যেই দিন বিয়ে হবে সেই দিন শান্তি হবে আমার। আপনাদের পরিচয় দিতে দিতে আমি ঘুমিয়ে গেলাম। এইদিকে আপু বাহির থেকে আমার জন্য আমার খাবার নিয়ে আসলো, সাথে আমার জন্য কিছু মেডিসিন। আপু রুমে ঢুকতেই দেখতে পেলে আমি ঘুমিয়ে আছি। আপু আমার ঘুমন্ত চেহারায় এক হতাশার ছাপ দেখতে পেল। ইস, তোমাকে ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগে, এতটা আগে খেয়াল করিনি। এটা তো আগে খেয়াল করিনি। মায়াবী মুখটি তোমার দেখে লাগে সুখ, কি জানি কি আছে ওই মুখে, দেখে জুড়ায় বুক। ইস, ছেলেটাকে বেশি মারলাম, একটু কম মারলে ভালো হতো। কি করব, আমার যেটা পছন্দ না সেটা করে। আমার রাগ উঠলে কি যে করি নিজেও জানি না। কি করব বল, আমি যে তোকে কত ভালোবাসি, গাধাটা বুঝতে পারে না। তোকে অন্য কোনো মেয়ের সাথে আমি সহ্য করতে পারি না। তুই শুধু আমার, তোকে মারা, তোকে সেবা করা, তোকে ভালোবাসা সব আমার অধিকার, আর কারোরই নেই। এটা বলতে আপুর চোখ গেল আমার ঠোঁটের উপরে। ইস, থাপ্পড় মেরে আমার জানের ঠোঁট কেটে দিলাম, এখন আমার কি হবে? আচ্ছা দাঁড়া, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এটা বলে আপু একটা মুচকি হাসি দিয়ে আমার ঠোঁটের দিকে তার ঠোঁট এগোতে লাগলো। আমি চোখ খুলতে আপুকে দেখে ভয় পেয়ে গেলাম। আপুকে বললাম, এটা কি করছো আপু? তখন আপু নিজেকে সামলে বলল, কই কিছু না তো। আপু আমি আর তোমার কথার অবাধ্য হব না, প্লিজ আমাকে মেরো না প্লিজ। ধুর পাগল, তোকে আর মারবো না। এখন থেকে আমার কথা শুনলে তোকে শুধু আদর করব, বুঝতে পারছিস? এবার খাবারগুলো খেয়ে নে, তোর জন্য বিরিয়ানি নিয়ে আইছি দেখ, তারপর এই মেডিসিনগুলো খেয়ে নিবি, কেমন? শালি জুতা মারি এখন গুরুদান করতেছে, এতক্ষণ শান্তি মতো মেরে এখন আলগা পিরিত দেখাচ্ছে। আপু আমার খেতে ইচ্ছে করছে না, আমাকে আমার রুমে যেতে দাও। তখন আপু আমার কলার ধরে বলতে লাগলো, তোর খেতে ইচ্ছে করছে না সেটা তোর ব্যাপার, তোকে এগুলো খেতে হবে, না হলে এটার ফল তুই জানিস কি হবে। আপুর এমন কথা শুনে আমি আবার ভয়ে ভয়ে বলতে লাগলাম, দাও দাও, আমি খাচ্ছি তো, দাও। এটা বলে আপুর কাছ থেকে খাবারগুলো নিয়ে খেতে যাব, তখন আপু আমার হাত থেকে খাবারগুলো নিয়ে নিল। এটা কি হলো? তুমি বলছো খাবার খেতে, এখন তুমি হাত থেকে কেড়ে নিচ্ছ কেন? কারণ তোকে খেতে বলছি, নিজের হাতে খেতে বলিনি। তাহলে আমি কিভাবে খাবো? কেন, আমি আছি না, আমি খাইয়ে দিব। কিন্তু চুপ, কোনো কিন্তু না, এই নে হা কর, আমি খাইয়ে দিই। আমি আর কিছু বললাম না, যদি বলি তাহলে আমার উপর বিপদ যাবে, তার চেয়ে হা করে খাবার খেতে লাগলাম। এইভাবে 2-3 বার তুলে খাওয়ালো। মনে মনে দ্বারা আমাকে মারা, তাই না দেখাচ্ছি ডাইনি, তোর আঙুলে যদি কামড় না দেই তাহলে আমার নাম আহম্মদ না। এইবার আমাকে খাইয়ে দিতে যখন খাবার আমার মুখে দিল, তখন ইচ্ছে করে দিলাম আমি আঙ্গুলের উপর কামড়। আমার আঙুল। আপু কি হয়েছে? এইদিকে তো আমি মনে মনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছি। ওই আঙুলে কামড় দিলি কেন? আপু আমি তো ইচ্ছে করে দেইনি, আর খাইয়ে দিতে গেলে এমন কামড় খেতে হয়। বুঝলাম, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খা, আমি খাবার তুলে খাওয়াচ্ছি। তারপর কিছুক্ষণের মধ্যে আমি খাওয়া শেষ করলাম। মেডিসিনগুলো খা। তারপর সেগুলো খেয়ে নিলাম। আপু তাহলে এখন রুমে যাই। যা, আর আজকের কথাটা যেন মনে থাকে। ওকে আপু। এই বলে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম, সাথে সাথে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। তারপর সেখানে নিজের চেহারা আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। আমি আমাকে চিনতে পারছি না, এটা কি করে সম্ভব? আমাকে তো আপু থাপ্পড় দিচ্ছে,
তাহলে এগুলো কেমনে আসলো? না, কিছু ভাবতে পারছি না। আমার রুমে কি ভূতটুত আসে নাকি কে জানে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আপুর রুমের দিকে যেতে লাগলাম। আরে কিছু বুঝতে পারছেন না তো? আপুর রুমে যেতে যেতে বলি, আসলে আমার পুরো মুখ লিপস্টিকের চিহ্ন। এগুলো একমাত্র ওই রাক্ষসীটা করতে পারে, তাই মিমি আপুর রুমে যেতে লাগলাম। আপুর রুমের দরজার সামনে এসে বলতে লাগলাম, আপু আসতে পারি? আয়, তুই আসতে আবার অনুমতি লাগে? তা এত সকাল সকাল আমার রুমে? তুমি এসব কেন করছো? আমি আবার কি করলাম আজব? তুমি আমার মুখে এতগুলো কিস কেন দিছো? একটা থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলবো। কি সব বাজে বাজে কথা বলছিস? আমি কেন তোকে কিস দিব? তোর মতো পুলারে কিস দিতে আমার বয়েই গেছে। আপু নাটক কম করিয়েন। আপনি যেটা চাচ্ছেন সেটা আর সম্ভব না। আপনি আমাকে মারেন, কাটেন, শাসন করেন, তাতে আমি কিছু বলি না, কারণ আপনি আমার বড় বোনের মতো। আমি আপনাকে এখন বড় বোনের মতো সম্মান করি। আর এর চেয়ে বেশি কিছু না। এর চেয়ে বেশি কিছু হতে গেলে এটার ফল ভালো হবে না। এটা বলে যখনই রুম থেকে বের হব তখন আপু পিছন থেকে আমার কলার ধরে টান দিয়ে তার কাছে নিয়ে এসে, ওই কি ভালো হবে না? আমার যাই ইচ্ছা তাই করব, তোর তাতে সমস্যা হলে আমার কিছু করার নাই। যদি আর আমাকে বোন ভাবছিস তো তাহলে তোর খবর আছে। আর তুই মনে হয় ভুলে গেছিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস। কি মেয়ে রে বাবা, আইসি বুঝতে আর উনি আমাকে ধমক দিচ্ছে। আমি আপুর কাছ থেকে আমার কলার ছাড়িয়ে বললাম, আমি ভুলি নাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, তাই তো এত অত্যাচার সহ্য করে আছি। আর যদি আম্মুরে ওয়াদা না করতাম তাহলে কত আগে চলে যেতাম। ওই তুই কোথায় যাবি? তুই যেখানে যাবি সেখান থেকে আমি তোকে তুলে নিয়ে আসবো, মাইন্ড ইট। দেখা যাবে। এটা বলে যখনই আপুর রুম থেকে আসবো তখন আপু আমার সামনে এসে দরজা বন্ধ করে দিল। আপু তুমি দরজা বন্ধ করলে কেন? আগে আপু বলা বাদ দে, না হলে আজ যেতে পারবি না। প্লিজ আমার বড় বোন, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তোমার উপর এমন দোষ আর চাপাবো না। ওই তুই দোষ কি চাপাবি? হ্যাঁ, আমি তোর গালে কিস দিছি, এখন বল কি করবি? এই কথা এটা বলে এক পা আমার দিকে এগোচ্ছে। আপু তোমাকে আমি কি করব? তুমি আমার লক্ষ্মী আপু না? প্লিজ এইভাবে আমার দিকে এসো না প্লিজ। না হলে মিমি আপু আমার কাছে এসে আমার কলার ধরে, না হলে কি না হলে কি করবি? না হলে আমি চিৎকার কান্না করে দিব। প্লিজ এই বাচ্চা ছেলেকে ছেড়ে দাও। তোকে তো আমি ছাড়বো না, তুই যাই করে ফেল। তোকে আজ থেকে লুকিয়ে কিস দিমু না, আজ থেকে ওপেনে কিস দিমু। আপু আমি কিন্তু তোমার মিমি আপু আর আমাকে বলতে দিল না, তার আগে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আপুর ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি তো পাথর হয়ে গেলাম। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের ছোঁয়া পেলাম। এইদিকে আমার পাথরের মতো শক্ত হওয়ার সুযোগে বজ্জাত লুচনি আমার ঠোঁটে মনের সুখে অত্যাচার করতে লাগলো। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিতে আমি আর আপু হাঁপাতে লাগলাম। এই তোর ঠোঁটগুলো এত মিষ্টি কেন? মনটা চায় আবার দিতে। এটা বলতে আমি আমার ঠোঁট হাত দিয়ে চেপে ধরলাম। এটা কিন্তু ঠিক না। নিজের ছোট ভাইয়ের সাথে এমন করতে তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? বেশি কথা বললে এক্ষুনি বাসর করে ফেলমু। তোমার সামনে আসবো না। তুমি একটা বজ্জাত লুচ্চা। কে জানে কখন আমার ইজ্জত নিয়ে নাও। এটা বলে দিলাম দৌড়ে তাড়াতাড়ি দরজা খুলে আমার রুমে চলে আসলাম। এইদিকে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই মনে আগুন জ্বালিয়ে এখন দূরে সরে যাচ্ছিস, তা কেমনে হইব চান্দু? তুই মনে হয় এই মিমিকে চিনস না। এই মিমি যেটা চায় সেটা নিয়েই ছাড়ে। এইদিকে আমি রুমে দরজা বন্ধ করে শালি রাক্ষসী আর একটু হলে তো আমার মতো পিচ্চি বলার ইজ্জত নিয়ে নিত। ভাই আহমদ তাড়াতাড়ি করে কলেজে যা, না হলে এই ডাইনি আবার ধরবে। তাই কলেজে যাওয়ার জন্য রেডি, নিচে যেতে। এই আহমদ, নাস্তা করে যা বাবা। না আমি নাস্তা করব না, খিদে নেই। আহমদ, আমাকে যেন আর বলতে না হয়। আয় নাস্তা করতে বস। বললাম না আমার খিদে নেই, আমি কলেজে গেলাম। তাহলে মিমিকে ডাক দিচ্ছি। আমি খাবো না মানে খাবো না, এটা বলে বাসা থেকে বের হয়ে গেলাম। এইদিকে মিমি আপু চিৎকার করতে লাগলো, ফুফু, ও ফুফি, আহমদ কোথায়? আম্মু আপুর কাছে এসে বলল, আহমদ তো কলেজে চলে গেছে। কি? ওর এত বড় সাহস আমার সাথে কলেজে না গিয়ে একা একা চলে গেছে? মা রাগ করিস না, ছেলেটা হয়তো একটু মন খারাপ, একটু বুঝিয়ে বলিস, আর পারলে একটু নাস্তাও করাস। ছেলেটা না খেয়ে চলে গেল। কি? সে খালি পেটে কলেজে গেল আর তোমরা তাকে আটকালে না? তোমাদের দ্বারা কিচ্ছু হবে না।
এটা বলে মিমি আপু রাগ করে তার রুমে চলে গেল। একটু পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামতেই মা নাস্তা করে যা। তোমাদের নাস্তা তোমরা করো, আমি গেলাম। এটা বলে মিমি আপু চলে গেল। এইদিকে ভাবি এ বাড়িতে তো আমাদের কোনো মূল্য নাই। আপু একদম ঠিক। কোথা থেকে যে মেয়েটার এত রাগ আসছে আমি এখনো বুঝতেছি না। ভাবি আমার তো মাথায় ঢোকে না। এইভাবে তারা আড্ডা দিতে লাগলো। এইদিকে আমি বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। আচ্ছা, কলেজে যেতে যেতে আপনাদের কিন্তু অতীত বলি, তাও ছোট করে। আমি ছোট থেকে মামার বাড়ি বড় হয়েছি, সবটা আপনারা জানেন। যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে মিমি আপুকে আমার ভালো লাগতো। এই ভালো লাগা থেকে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আর এইদিকে আপু আমাকে তার চাকর ভাবতো, আমাকে দিয়ে এটা সেটা করাতো এবং আরও কিছু ভুল হলেও মারতো। এতে আমার ভাই লাগতো, কারণ ভালোবাসা মানুষের সাথে সবসময় থাকতে কার না ভালো লাগতো। মিমি আপু তখন থেকে আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিত না। আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলতাম তাহলে আমাকে অনেক মারতো। এমনকি তার উপর কথা বলার সাহস আমার ছিল না এবং নেই। মিমি আপুর এমন ব্যবহারে আমি মনে করতাম মিমি আপু আমাকে ভালোবাসতো। এমনকি বন্ধুরাও বলতো, কারণ সবসময় আমি মিমি আপুর সাথে থাকতে হতো। তখন আমি ছিলাম 10ম শ্রেণীতে আর আপু ছিল দ্বাদশ শ্রেণীতে। একদিন আপু একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। এতে আমার রাগ প্লাস অনেক কষ্ট হচ্ছিল, কারণ যদি আপুকে আমি হারিয়ে ফেলি। তাই আমি আপুকে হারিয়ে ফেলার ভয়ে সেদিন রাতে আপুর রুমে গিয়ে আপুকে বললাম, আপু তোমাকে একটা কথা বলতাম, যদি তুমি রাগ না করো। কি কথা বল, রাগ করার মতো হলে করব। আচ্ছা রাগ করিয়েন, আসলে আমি ঘুরিয়ে কথা বলতে পারি না। আপু আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যেদিন থেকে ভালোবাসা কি বুঝতে জানতে শিখেছি সেই দিন থেকেই আমার ভালোবাসা তুমি বলে আমি বুঝতে পেরেছি। আপু আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কথাগুলো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিলাম। আপু আমার এমন কথা শুনে হাসতে লাগলো। হা হা হা। আপু হাসতেছো কেন? দাঁড়া, আমি একবার হেসে নেই। তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো? কেন, ভালোবাসলে কি হয়? দেখ, তুই আমার ফুফাতো ভাই, আমি তোকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তার থেকে বড় কথা, তোরা আমাদের বাসায় আশ্রিতা, আমাকে বিয়ে করে রাখার মতো তোর কাছে কিচ্ছু নেই। তার থেকে বড় কথা, আম্মু আব্বু তোদের অনেক ভালোবাসে। যদি আমি এমন কিছু শুনে তাহলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তো আজে বাজে কথা মাথা থেকে ছেড়ে ফেল, বুঝতে পারছিস? আচ্ছা সরি আপু, আমার ভুল হয়েছে। ওই শোন, এর মানে এই না যে আমার কথা অবাধ্য হবি। আমার কথা যদি না শুনিস তাহলে তোর খবর আছে। আচ্ছা শুনবো। এটা বলে মন খারাপ করে চলে আসলাম। রাতে অনেক কান্না করলাম আর ভাবতে লাগলাম, ঠিকই তো, আমরা তো তাদের শুধুমাত্র আশ্রিতা। আমার পক্ষে এইসব আজে বাজে ভাবা ঠিক হয়নি। আমার তো কোনো যোগ্যতাই নেই আপুকে ভালোবাসার। সেই দিন রাতে অনেক কান্না করছি, নিজেকে অনেক বুঝিয়েছি এবং পরে বুঝতে পারলাম আপুর কথাই ঠিক। আমি না হয় আপু তাড়াতাড়ি ভুলতে না পারলেও আস্তে আস্তে ভুলবো। পরের দিন সকালে আম্মুকে বললাম, আম্মু চলো না আমরা আমাদের বাড়িতে থাকি, এখানে আমার ভালো লাগে না। একটা থাপ্পড় দিব যদি এখান থেকে যেতে বলিস। আমি আমার ভাই ভাবিকে অনেক ভালোবাসি আর ওরাও আমাকে ভালোবাসে, তাই আমি তাদের ছেড়ে যাব না। কিন্তু তোমার ভাইয়ের মেয়ে যে আমাকে সারাক্ষণ শাসন করে, আমাকে আমার মতো চলতে দেয় না যে। দেখ মিমি, তোকে আপন ভাই মনে করে শাসন করে হয়তো, তাই এতে কিছু মনে করিস না। যদি তোর বড় বোন থাকতো হয়তো মিমির মতো এমন শাসন করতো, বুঝলি? এখন আমাকে ওয়াদা দে, এমন কথা আর বলবি না আমাকে। দিলাম, এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবো না। আর মিমির কথা সবসময় শুনবি। চেষ্টা করবো। এই তো আমার লক্ষ্মী ছেলে। সেই তখন থেকে আপুকে ভালোবাসার কথা মাথা থেকে ঝেড়ে ফেললাম। এখন শুধু আপুকে বড় বোনের মতো দেখি, বড় বোনের মতো ভালোবাসি, তাই এত অত্যাচার সহ্য করি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কলেজে। তারপর বন্ধুদের কাছে গিয়ে, কিরে মুটকির জামাই কি খবর, মন খারাপ কেন? ওই ওকে একদম মুটকি বলবি না বলে দিলাম। তো মুটকিকে মুটকি বলবো না তো কি চিকনা বলবো? তাই কবি। তা তোর মুটকি টুকটো মাহি আসেনি? না রে, আসেনি। কতবার বললাম ভালোবাসি তো বলে দে, কিন্তু তুই বলিস না। দেখবি তুমি ওকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবে আর মাহিকে অন্য কেউ নিয়ে যাবে, আর তোর 11 জন ক্রিকেট টিম বানানোর স্বপ্ন সে পূরণ করবে। কি করবো?
এদের কাছে গেলে আমার হাঁটু কাঁপে। যে রাগ সেদিন একজনে প্রপোজ করেছিল, তাকে কি না মাইট দিয়েছে বলার মতো না। তাইলে এইভাবে তার দিকে দূর থেকে তাকিয়ে থাকিস, আর কিছু করা লাগবে না। আচ্ছা বাটপার সিটিংবাজ ওই হালা কই রে? ওই বাটপাত চিটিংবাজ হালা তোর পিছনে। আরে দোস্ত এমনি মজা করছে, এতে রাগের কি আছে বল? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।